আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থসংস্থান থেকে অর্থাৎ ফিনান্স বই থেকে অর্থের সময়মূল্য যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। অর্থের সময়মূল্য এটা ফিনান্স এসএসসিতে যারা পড়ো ব্যবসা শিক্ষায়, এইচএসসি ব্যবসা শিক্ষায় যারা পড়ো এবং বিবিএ যে কোনো সাবজেক্টে যারা পড়ো তাদের ফার্স্ট ইয়ারে এই ফিনান্স সাবজেক্টটি পড়ানো হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অর্থের সময়মূল্য। অর্থাৎ অর্থের সময়মূল্য বলতে আজকের যে অর্থ সেটা আগামীতে কত টাকা মূল্য হবে সেটা নির্ণয় করা। যেমন আজকে আমার 1000 টাকা আছে, সেটা যদি আমি বইয়ের ভিতর যদি রাখি দিই অথবা কোথাও যদি বক্সের মধ্যে যদি রেখে দিই অথবা ঘরের মধ্যে রেখে দিলে এটা আগামী 5 বছর পর সেম ওই 1000 টাকাই পাওয়া যাবে। কিন্তু এটা যদি আমি কোনো পণ্যের উপর বা ব্যাংকে কোথাও যদি রাখি অথবা পণ্য কিনে যদি রাখি, আমি যদি এখানে এই 1000 টাকা দিয়ে যদি কোনো একটা পণ্য যদি কিনে রাখি, এটা দেখা যাবে আগামী 5 বছর পরে এই পণ্যটা বিক্রি করে আমি বিভিন্ন টাকা 1000 টাকার হয় বেশি পেতে পারি, না হলে কম পেতে পারি। আমরা স্বাভাবিকভাবে বেশিই পাই। এই যে সময়ের সাথে সাথে এই যে টাকার যে পরিবর্তন হয়ে গেল সেটাকে বলা হচ্ছে অর্থের সময়মূল্য। অর্থাৎ অর্থ সবসময় একই মূল্যে টাকার দেখতে সেম থাকে, কিন্তু এটার মূল্য পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ আজকের টাকা আগামীতে কত টাকা হবে সেটা নির্ণয় করাই হচ্ছে যে অর্থের সময়মূল্য। তো সেখানে সেটাকে আমরা ভিন্নভাবে আমরা সেটাকে লিখি যে আজকের যে টাকা সেটাকে লিখি যে বর্তমান মূল্য, আবার ভবিষ্যতের যে টাকা সেটাকে লিখে যে আমরা ভবিষ্যৎ মূল্য। তা আজকের টাকাটা ভবিষ্যতে কত টাকা হবে সেটা নির্ণয় করাই আজকের মূল বিষয়। যেমন আমি এখানে একটা উদাহরণস্বরূপ একটা অঙ্ক দিয়েছি যে একজন ব্যক্তি তার 5 লক্ষ টাকা আছে, একজন ব্যক্তি ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখলো। ব্যাংক তাকে বলছে যে 7% হারে সুদ প্রদান করলে, ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ প্রদান করবে? 7% হারে সুদ প্রদান করলে 10 বছর পর তা কত হবে? 10 বছর পর তা কত হবে সেটা নির্ণয় করতে হবে। এখন আমি আবার বলছি, একজন ব্যক্তির 5 লক্ষ টাকা আছে, সে ওই টাকা ব্যাংকে জমা রাখবে। তো ব্যাংক তাকে বলছে যে 7% হারে সুদ, পার্সেন্ট মানেই বাৎসরিক, 7% হারে সুদ দিবে। তাহলে 10 বছর পর্যন্ত সে রাখবে। তাহলে 10 বছর যদি ব্যাংকে সে রাখে, 10 বছর পর সে কত টাকা পাবে? অর্থাৎ এটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলি। ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে 10 বছর পর 7% হারে যদি হয় তাহলে কত টাকা পাবে? এই হিসাবটা আবার বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে করে। সুদ যদি বাৎসরিক হিসাব করা হয়, অর্থাৎ বছরে একবারই সুদ হিসাব করা হবে, তখন কত টাকা পাবো আমরা? বছরে বছরে যদি হিসাব করা হয়। আবার কোনো ব্যাংক বলে যে আমরা 3 মাস পর পর হিসাবটা করি, অর্থাৎ সুদটা আপলোড করি, তখন কীরকম কত টাকা বের হবে। আর কোনো ব্যাংক এখন বলে যে আমরা প্রতি মাসেই হিসাব করে সুদটা দিয়ে দিই। তো সেই রকম যদি হয় তখন কীরকম হবে? বিষয়টা আছে আমরা স্বাভাবিকভাবে 7% মানে 100 টাকায় 60 টাকা করে আমরা হিসাব করতে পারি, কিন্তু এখনকার বিষয়টা সেটা নয়। এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে বাড়ে। এটা কিসের হারে বাড়ে? চক্রবৃদ্ধি হারে বাড়ে। অর্থাৎ আজকে আমি 100 টাকার মধ্যে 60 টাকা পাইলাম, 160 টাকা হইল, আগামী বছর 160 টাকার উপর 7% বের করতে হবে। তারপর যা হবে এটা যোগ করার পর এর পরবর্তী বছর আবার ওই টাকার উপর 7% বের করতে হবে। সেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধিতে বের করতে হয় বলে আমাদের এখানে এই হিসাবটা একটু জটিল আকার ধারণ করে, সেই জন্য সেটা অনেকেই পারে না। তো সেই কারণে আমরা এখানে এই জিনিসটাকে আমরা একটু সহজ ভাষায় আমরা এখানে করব। আমরা আগে প্রশ্নটা একটু ভালো করে সবাই তোমরা যদি তুলে নাও তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে বা করতে সহজ হবে। যে একজন ব্যক্তি সে কত টাকা তার আছে? তার 5 লক্ষ টাকা আছে। তার কত টাকা আছে? 5 লক্ষ টাকা। এটাকে আমরা বলবো যে পিবি। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। পিবি মানে কি? প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য। পিবি সমান কত? 5 লাখ। 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা তার আছে। সে ব্যাংকে টাকাটা জমা দিবে। ব্যাংক তাকে বলছে যে সুদ দিবে কত পার্সেন্ট? যে 7% সুদ, ইন্টারেস্ট। এটাকে আই আকারেও দেওয়া যায়, অনেকে আবার আর হিসেবেও দেয়। আই যদি দিই ইন্টারেস্ট রেট, আর যদি আর দিই তাহলে রেট, তাহলে কোনো সমস্যা নাই, আইও দিতে পারো আরও দিতে পারো। তো রেট হচ্ছে কত পার্সেন্ট? 7%। তা আমরা পার্সেন্টকে আমরা ব্যাংকে ফেলবো। পার্সেন্ট মানে 100, অর্থাৎ 7কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পয়েন্ট পাবো 0.07
0.07 তাহলে এই 0.07 এটা আমরা বের করে নিলাম 0.07 যদি 7% যদি আমরা ভাঙি তাহলে 0.0%, তাহলে আমরা এটা পাইলাম আই। এখন আমাকে বলছে যে আমি টাকাটা কত দিনে রাখবো, 10 বছর, n সমান 10 ইয়ার্স। কত দিনের জন্য আমরা রাখবো টাকাটা, 10 বছরের জন্য। আমি আবারও বলছি, প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ টাকা, এটা আমার আজকের টাকা, আমি আজকে ব্যাংকে জমা দেব। ব্যাংক আমাকে সুদ দিবে কত পার্সেন্ট, 7% হারে। এটাকে আমি ভাঙলাম, ব্যাংক আমি পাইলাম 0.07। আর কয় বছরের জন্য রাখবো, 10 বছর, এটাকে বললাম n সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, কয় বছরের জন্য, আমরা 10 বছরের জন্য ব্যাংকে টাকাটা রাখবো। তাহলে এখন এইটার আমরা বের করব কি, ভবিষ্যৎ মূল্য, এফবি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যতে কত টাকা বের হবে সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমি এই 5 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে রেখে 7% সুদে কত টাকা আমি পাবো সেটি আমার নির্ণয় করব। তবে নির্ণয় করার জন্য আমরা এখানে 3টা দিছি। একটা হচ্ছে বাৎসরিক সুদ, বাৎসরিক মানে এই 7% দিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে ত্রৈমাসিক, 3 মাস পর পর, 3 মাস পর পর যদি আমার যদি হিসাবটা যদি ব্যাংক করে তখন কিভাবে হবে, সুদ যদি মাসিক হিসাব করে তখন কিরকম হবে। আমরা 3টা জিনিসই আমরা একই অঙ্কের মধ্যে আজকে দেখাবো, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, যদি তোমরা এটা যদি প্র্যাকটিস করো তাহলে এই সাবজেক্টের মোটামুটি 25% 30% কাজ তোমাদের এই ক্লাসের মাধ্যমেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই সুদ যদি বাৎসরিক হিসাব করা হয় তখন কিরকম হবে, তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব। আমরা বের করব কি, এফবি মানে ফিউচার ভ্যালু, মানে কি, ফিউচার ভ্যালু। তা আমরা ফিউচার ভ্যালুর সাথে আমরা আজকে যে টাকা সেটা ভবিষ্যতে কত পাবো সেটা বের করব। তাহলে ভবিষ্যতে আমরা টাকা পাবো, আজকে টাকা থেকেই গুণ করে টাকা পাবো। তাহলে আমরা এখানে সূত্র লিখব যেভাবে, পিবি সাথে গুণ 1, একটা প্রজেক্ট ধরলাম আমরা এটাকে, আমরা এই যে টাকা বুঝলে একটা ডিপিএস বা একটা প্রজেক্ট বা একটা ডিপিএস বললাম, একটা ফিক্সড ডিপোজিট, ঠিক আছে, স্থায়ী হিসাব একটা। এর সাথে আমরা এই যে আই 1 প্লাস একটা প্রজেক্টের সাথে আইটা যোগ হবে, 1 প্লাস আই পাওয়ার n, অর্থাৎ কয় বছরের জন্য এটাকে পাওয়ার হিসেবে লিখবো আমরা এখানে। তাহলে খেয়াল করার সূত্রটা একদম সহজ, এফপিবি সমান 1 প্লাস আই পাওয়ার n। আমরা এই সূত্র থেকে, আমি এই সূত্রের এই মানগুলো আগেই বসাই দিলাম, তোমরা করবে যে এটা সূত্র লিখে তারপর মান বসাবে। অর্থাৎ আমি প্রশ্নটা বোঝানোর জন্য এই জিনিসটা আগে করলাম। তাহলে এখন সূত্রের মধ্যে দেখো আমাদের কি আসলো, পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার n। তাহলে আমাদের এফবি বের করার জন্য পিবি লাগবে, পিবি আমার দেওয়া আছে, পাইছো না। এরপরে 1, এটা হচ্ছে একটা প্রজেক্ট বা একটা হিসাব, সেটা হিসাব করার জন্য আই মানে কি 7%, তাহলে আইটাও আমাদের এখানে দেওয়া আছে, সূত্রের মধ্যে পাইলাম এখানে। এরপরে n সমান হচ্ছে যে নাম্বার অফ ইয়ার, সেটাও আমার এখানে দেওয়া আছে। তাহলে আমার সূত্রের মধ্যে যে সমস্ত জিনিস লাগবে সেটা আমার এখানে রেডি করতে হবে আগে। তাহলে আমরা রেডি করলাম, এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আমরা এখন সূত্রের মধ্যে এই মানগুলোকে এখন প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করার জন্য আমরা পিবি মানে কত, 5 লাখ, 5 লাখ টাকা লিখলাম। এরপরে 1 প্লাস আই সমান কত, 0.07, 7%, পাওয়ার n সমান কত, 10। সবাই আবার খেয়াল করো, আমরা মানটা বসাইলাম, 5 লক্ষ টাকা হচ্ছে আজকের টাকা, এটা বসাইলাম। এটার সাথে আমরা 1, এটা হচ্ছে একটা প্রজেক্ট দেওয়ার জন্য সবসময় এখানে একটা 1 লাগাইতে হবে, 7%, এটাকে ব্যাঙ্গে এটা লিখলাম, পাওয়ার 10। এবার আমরা 5 লক্ষ টাকা, এটাকে যদি আমরা দুইটা যদি গুণ করি তাহলে আমরা পাই কত, 1.07 পাওয়ার 10। এবার যদি আমরা 5 লক্ষ টাকা এটার সাথে গুণ করবো, এটাকে পাওয়ার, এটাকে আমরা পাওয়ারটা ভেঙে ফেলবো। এটা ভাঙার জন্য প্রথমে ক্যালকুলেটরে 1.07 এটা লিখতে হবে,
প্রথমে এটা লিখবো, প্রথমে কোনটা লিখবো 1.07, এটা লিখো সবাই, তোমরা নিজেরাই এখন প্র্যাকটিস করতে পারো। 1.07 এটা লিখলাম। তারপরে এই ক্যালকুলেটরের মধ্যে একটা উপরে একটা এরো চিহ্ন আছে, এইটা ছাপ দেব, দেওয়ার পরে 10 এটা লিখবো আমরা 10, তারপর সমান চিহ্ন দেব। তাহলে আমার বের হয়ে গেল 1.96715, অনেকগুলো বেরিয়েছে। 1.96715 এই অনেকগুলো বাড়িছে, তো এতগুলো আমরা রাখবো না। ক্যালকুলেটর যেরকম বাড়িছে আমি ঠিক সেই রকম দিলাম। একুরেট যদি তোমার করতে হয় তাহলে এরকম লিখলে তোমার একদম একুরেট বের হবে। কিন্তু এটাকে তুমি একেবারে এতগুলো লিখলে সবসময় তোমার গুণফল যোগফল করার সময় অনেক ঝামেলা হবে। এই জন্য আমরা দশমিকের পরে 4 ঘর রাখবো। তো 4 ঘর রাখলে হয়তো আমার 1 টাকা অথবা 2 টাকা একটু এদিক ওদিক হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এখান থেকে কয় ঘর রাখবো? 4 ঘর। এখন 4 ঘর রাখার জন্য আমরা জানি যে দশমিকের পরে 4 ঘর রাখবো, তাহলে আমরা এইগুলা ফেলে দেবো, এই 4 ঘর রাখবো। তাহলে আমরা যেটা ফেলে দেবো সেটা যদি 5 বা 5-এর উপরে হয় তাহলে আমরা যেটা রেখে দেব তার সাথে আমরা 1 যোগ করে দেবো। তার মানে আমরা এখানে লিখবো যে এই পর্যন্ত আমরা ফেলে দেবো। তাহলে এটা ফেলে দিয়ে ফার্স্ট ফেলে দিচ্ছি যে এটা প্রথম অক্ষর ছিল ফার্স্ট। তাহলে আমরা এটা যেটা রেখে দেবো 1 পর্যন্ত রেখে দেবো, এটার সাথে যেটা শেষ অক্ষর এটার সাথে 1 যোগ করে দেবো। তার মানে আমাদের এটা হবে 2। এই তাহলে আমাদের এটা এইভাবে তোমরা সবসময় দশমিকের পরে 4 ঘর নেওয়ার চেষ্টা করবে। এরপর আমরা এবার দুটোটা গুণ করি 5 লক্ষের সাথে। 5 লক্ষ লিখো গুণ 1.9672, তাহলে আমার বের হয়ে গেল 9,83,600 টাকা। 9,83,600 টাকা। এখানে লিখতে পারো 9,83,600, 9,83,600 টাকা। এটি হচ্ছে আমার আনসার। অর্থাৎ আমি 10 বছর পরে, তাহলে আমি আবার একটু রিভিউ করি। আমি 5 লক্ষ টাকা যদি ব্যাংকে 10 বছরের জন্য রাখি, ব্যাংক যদি আমাকে 7% সুদ দেয়, তাহলে আমি 10 বছর পরে 9,83,600 টাকা ব্যাংক থেকে পাবো। 9,83,000 কত পাবো? 600 টাকা পাবো। এখন এটা যদি এখন এটাকে 10 বছর আগে যদি আমরা কেউ যদি বলে 12 বছরের জন্য রাখবো, তখন এই 10টা হয়ে যাবে 12। কেউ যদি বলে আমি 5 বছরের জন্য রাখবো, তাহলে এই 10টা হয়ে যাবে 5। কেউ যদি বলে আমি 6 বছরের জন্য রাখবো, তাহলে এই 6টা হয়ে যাবে 6। অর্থাৎ এই জায়গায় এইটা বছরটা সবসময় এই জায়গায় বসবে। আর যদি ব্যাংক বলে, কোনো ব্যাংক বলে যে আমরা 8% হারে সুদ দেবো, তাহলে এখানে 8 হবে 0.08। কেউ বলে যে আমরা 11% দেবো, তখন এটাকে 11কে 100 দিয়ে ভাগ করে 0.11। কেউ বলে যে আমরা 10% দেবো, তখন 0.10। এইভাবে যে আর কেউ যদি আমি 5 লক্ষ না আমি 2 লক্ষ টাকা রাখবো, তাহলে এখানে 2 লক্ষ হয়ে যাবে এই জায়গায়। কেউ বলে যে আমি 3 লক্ষ রাখবো, তাহলে এই জায়গায় 3 লক্ষ। অর্থাৎ যে জায়গায় চেঞ্জ তোমার, সেই জায়গায় চেঞ্জ করলে তোমরা অঙ্ক, যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবে, ভবিষ্যৎ মূল্য বের করতে পারবে। যদি বাৎসরিক সুদ হয়, এটা কোনটা? যদি বাৎসরিক সুদ হিসাব করা হয় তাহলে এটা। কিন্তু যদি এরকম বলে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল আমাদের, যদি সুদটা যদি বাৎসরিক না হয়ে যদি ত্রৈমাসিক সুদ বলে, ত্রৈমাসিক সুদ যদি ত্রৈমাসিক হয়, তখন কিরকম হবে? সুদ যদি ত্রৈমাসিক হয়, ত্রৈমাসিক মানে সুদ আমি টাকা রাখলাম, প্রথম মাসে আমাকে 3 মাস, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের 31 তারিখ বা এপ্রিলের 1 তারিখে একটা সুদ দিল হিসাব করে। আবার এপ্রিল মে জুন, জুনের 30 তারিখ বা জুলাইয়ের 1 তারিখ আবার একটা সুদ দিল। তারপর জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30 তারিখ বা অক্টোবরের 1 তারিখ আবার একটা সুদ দিল। অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে আবার একটা সুদ দিল। তাহলে এই সুদ দেওয়ার জন্য এখন তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে করার জন্য আমাদের এই তাহলে কয়বার? মার্চের 31 তারিখ একবার বা এপ্রিলের 1 তারিখ একবার, তারপরে জুনের 30 তারিখ বা জুলাইয়ের 1 তারিখ একবার, অথবা সেপ্টেম্বরের 30 তারিখ বা অক্টোবরের 1 তারিখ একবার, ডিসেম্বরের 31 তারিখ
আরেকবার বা জানুয়ারির 1 তারিখ। তাহলে আমরা বছরে কয়বার সুদ পাচ্ছি? 4 বার। বছরে কয়বার সুদ পাচ্ছি? 4 বার। অর্থাৎ সুদের হিসাবটা 4 বার হয়। এইরকম যদি হয়, ত্রৈমাসিক যদি বলে, আমাদের এখানে সব কিছু ঠিক থাকবে। এখানে আমরা এই সূত্রের মধ্যে আমরা আগে সূত্র বসেছিলাম এফ বি ইকুয়াল টু পিবি, এগুলো ঠিক থাকবে। অর্থাৎ ফিউচার ভ্যালু বের করবো, প্রেজেন্টগুলো আমার দেওয়া আছে, ইন্টু 1 প্লাস আই, 1 প্লাস আই। আই মানে এই যে সুদের হার, আমরা শুধু আগে 1 প্লাস আই দিছিলাম। আর সুদের হার মানে এটা সবসময় বাৎসরিক হয়, হারটা সবসময় কতদিনের হয়? বাৎসরিক হয়। আর এখন যখন 3 মাস পর পর বলতেছে, ত্রৈমাসিক বলতেছে, তাহলে আমাদেরকে এখন ওই বছরকে ভেঙে ফেলতে হবে। 3 মাস পর পর আমরা একটু বললাম, 3 মাস পর পর হলে বছরে কয়বার হয়? 4 বার, একটু আগে। তাহলে এখানে আমরা একটা এম লাগাই দিব, এই 4 বার বের করার জন্য। আর বছর কত, কয় বছরের জন্য আমরা টাকা রাখতেছি? 10 বছরের জন্য। তার মানে এম। তাহলে এখন এম সমান কি? এম সমান হচ্ছে যে 4। বছরে কয়বার হিসাব করে? এম সমান বলো যে বছরে কয়বার মাল্টিপল হচ্ছে সেটাকে বলা হচ্ছে এম। বছরে কয়বার মাল্টিপল হচ্ছে সেটাকে বলা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। এম সমান তাহলে এখানে কত হবে? 4। অর্থাৎ সূত্র সেম, পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন ছিল আগে, ঠিক আছে? পাওয়ার কি ছিল? এন ছিল। তাহলে এখন এখানে শুধুমাত্র আই কে ভাগ করে এম হয়ে গেল, ঠিক আছে? আর এখানে যখনই এম বসবে তখন এখানে একটা এম বসাইতে হবে। তার মানে আমার আগে ছিল 10 বছর, শুধু 10 বছরে 10 বার হিসাব, কিন্তু এখন হিসাব করা হচ্ছে কয়বার? প্রতি বছরে 4 বার করে, 10 বছরে 40 বার। সেই কারণে এন ইন্টু এম, 40 এটা বের করার জন্য। তাহলে এখন আমরা এখন মান বসাই। আগে ছিল 5 লক্ষ, এরপরে 1 প্লাস আই, আই সমান কত? 0.07, এম সমান হচ্ছে 4, আর এন সমান 10 ইন্টু 4। তাহলে আমরা বের করে ফেললাম। এখন আমাদের এরপরের লাইনটা করি, 5 লক্ষ 1 প্লাস, এখন এটাকে আমরা লসাগু নিয়োগ করতে পারি, আবার এটাকে সরাসরি ভাগ করেও করা যাবে। আমরা স্বাভাবিকভাবে লসাগু নিয়োগ করতে পারি, অঙ্ক এরকম যুগের অঙ্ক কিন্তু আমরা লসাগু নিয়ে করি। তাহলে লসাগু নিয়োগ করতে পারি অথবা ভাগ করেও করতে পারি, যে যেদিকে করো। তবে অনেকে এখন ভাগ করে, কিন্তু নিয়মটা অ্যাকচুয়ালি যোগ করে করা, লসাগু নিয়ে করা। তারপরেও এখন অনেকে ভাগ করে করতে পারে, সেমটাই আসে সেই কারণে। তাহলে আমরা এটাকে ভাগ করে ফেলি, 0.07, 0.07 ডিভাইড বাই 4, 0.07 ডিভাইড বাই 4 সমান কত? 0.0175, 0.0175, এটা আমাদের 0.175। তাহলে আমাদের 1 প্লাস 0.0175 এটা বের হলো। আর পাওয়ার কত? 10 গুণ করলে 40। তাহলে এরপরে লাইনে এবার আমরা 5 লক্ষ, এবার আমরা গুণ করব, গুণ এটা 1.0175, 40, 40, পাওয়ার কত? 40। তাহলে বুঝতে পারতেছ। এবার আমরা এর পরে লাইন করবো, আমরা পাওয়ার করে ফেলবো, 5 লাখ ইন্টু, এটাকে আমরা পাওয়ার করি 1.0175, 1.0175, এটাকে যদি আমরা পাওয়ার করি, ওই পাওয়ার ওইভাবে এরো দিয়ে, তারপর 40, 2.00159, 2.00 লিখো সবাই, 2.00159, এইরকম আরো আছে পিছনের দিকে, তা আমি অতটুকু বসালাম না এখানে। যেহেতু আমরা চতুর্থ ঘরের পরে যখন 9 হবে, তখন আমরা এই যেটা রেখে দেবো আগের মতোই, যেটা রেখে দেবো আমরা 4 ঘর নেবো। তাহলে এটা যেহেতু 9 আসছে, এর আগের ঘরের সাথে 1 যোগ করে আমরা এটাকে লিখবো 6, এটাকে লিখবো কত? 6।
এখন এই দুটো আবার আমরা গুণ করব, তাহলে 5 লাখ গুণ 2.0016 2.0016 সমান দিই, তাহলে 10,08,000 10,08,000 এইটাই আমাদের বাইরে এত টাকা, 10,08,000। তাহলে দেখো আমরা যখন সুদ বাৎসরিক হিসাব করেছিলাম তখন কিন্তু এত টাকা আসে নাই, আমরা 9 লক্ষ 10 লক্ষের নিচে পেয়েছিলাম, আর এখন হয়ে গেলে কত 10,08,000 টাকা হয়ে গেছে। তাহলে আমরাই বুঝতে পারছি যদি সুদ যদি বছরকে ভেঙে যদি মাসিক করা হয়, ত্রৈমাসিক করা হয়, 6 মাসিক করা হয়, তারপরে তোমার 2 মাস অন্তর অন্তর করা হয়, সাপ্তাহিক করা হয়, তাহলে আমরা দেখবো যে এটা টাকাটা আরও বাড়তেছে। তাহলে আমরা প্রথমে বাৎসরিক হিসাব করছিলাম তখন এক ধরনের টাকা আসছিল, এখন যখন ত্রৈমাসিক হিসাব করছি তখন টাকাটা বেড়ে গেল। এখন আমরা যখন মাসিক হিসাব করব তখন আরও বেড়ে যাবে। তো এখন মাসিক কীভাবে হিসাব করবে দেখো, এই এম জায়গায় প্রতি মাসে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু মাসিক, তাহলে প্রতি মাসে এই এম সমান 12 হয়ে যাবে। এম সমান কত হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে 12 দিয়ে এখানে শুধু 12 হবে, এখানে 12 হবে, তারপর ভাগ করব যা হয়, আর বাকি সব এরকম কাজ। তোমরা সবাই আশা করি এটা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যখন মাসিক করব 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমি বলে দিচ্ছি, দেখাচ্ছি না, এখানে জাস্ট এই জায়গায় এম হবে 12। এম কত হবে এখানে এই জায়গায় আমরা লিখবো যে 12, এখানেই চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট আমরা এখন দেখি। এখন তাহলে আমরা এখানে মান কত পাইলাম, ত্রৈমাসিক যখন হিসাব করলাম তখন পাইলাম যে 10,08,000 এত টাকা। এখন আমরা দেখি যদি মাসিক যদি হিসাব করি এগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ হবে। তাহলে এখানে চেঞ্জ হলে এখানে হবে 12, তার মানে এখানে এম সমান কত হবে, এম সমান প্রতি মাসে এক বছরে কত দিন, এক বছরে হচ্ছে 12 মাস, সে কারণে এটা হলো 12, বছরে 12 বার, মাসিক মানে বছরে 12 বার হিসাব হবে। তাহলে এখানে চেঞ্জ হলো, আর এটাকে আমরা যদি এখানে ভাগ করি তাহলে এখানে চেঞ্জ আসবে। .07 ভাগ 12, তাহলে 0.07 ডিভাইড বাই 12, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 5.8333, তার মানে আমরা এখানে লিখবো যে 5.8333, এখানে 3 আরো অনেক আছে, আমরা 4 গুণ নিলাম, তো 3 যেটা ফেলে দিচ্ছি সেটা আছে 5 এর নিচে, সেখানে আমরা যোগ করলাম না, ঠিক আছে। এখন এখানেও একই অবস্থা, এখানে আমরা এটা তখন লিখবো যে কত 1 কেন মনে বলেছি, এক মিনিট, 0.07 ডিভাইড বাই 12 আমাদের বাইরেছে। আমরা গতদিনের অঙ্কে আমরা গতদিনের ক্লাসে আমরা শিখছিলাম, এখানে বাইরেছে এরকম, আমি এখানেই লিখে দেখাচ্ছি একটু, 5.8333, এখানে একটা -3 দিছি, ক্যালকুলেটর কি দিছে -3 দিছি। এই -3 যদি এরকম দেয় কোন ক্যালকুলেটর, তখন আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। এই দশমিকটা তারা ক্যালকুলেটর 3 ঘর পিছিয়ে দিছে, কয় ঘর পিছিয়ে দিছে 3 ঘর, তাহলে এই 3 ঘরটা আমাদের কি করতে হবে, এই দশমিকের আগে এই 3 ঘরটা আরো দশমিক সামনের দিকে 3 ঘর আনতে হবে, তার মানে 5 একটা ঘর আছে, তারপর আরেকটা শূন্য দিতে হবে, তাহলে 2 ঘর আসলো, আরেকটা শূন্য দেবে 3 ঘর, তাহলে 1 2 3 দশমিকটা এখান থেকে উঠে গিয়ে এখানে বসবে, ঠিক আছে। অর্থাৎ এখন হবে কত 0.0058333, ঠিক আছে। আমরা তাহলে এখন 4 ঘর নেব, তার মানে এখানে আমাদের লিখতে হবে যে এরকম, .0058
40। এটাকে আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো। এই জিনিসটা আমাদের ক্যালকুলেটরের মধ্যে এইভাবে আসলে আমরা এইভাবে কাজ করব, ঠিক আছে। এখন এর পরের লাইনে আমরা এখানে লিখবো যে 1.005840। এখন এটাকে আমরা এখন গুণ করব। এটাকে আমরা যদি পাওয়ার ভাঙি, পাওয়ার করি, তাহলে 1.0058 এটাকে আমরা যদি পাওয়ার করি তাহলে কত? 40। 1.1602 1.2602 আসছে, 02 আসছে। তাহলে আমরা 7 থাকলে কি করব? ওই 2কে কি করে বলবো? 3 করে দেব। তাহলে আমাদের হয়ে গেল প্রায় 50,000, 5 লক্ষ গুণ 1.2603। তাহলে এখন আমরা এবার গুণ করি। 5 লক্ষ গুণ 1 গুণ করা হলো জানবো। 5 লক্ষ গুণ 1.2603 সমান কত হইল? 6,30,000। 6,30,000 কত মনে হয় বলেছি। এটাকে আমি আরেকবার পাওয়ার করে দেখি, মনে পাওয়ারটা বলেছিল 1.0058। power 40 1.2603। তাহলে আমাদের কত হবে? 0.07 divided by 12। সরি, এখন একটু এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা এখানে সব কিছু চেঞ্জ করছি, কিন্তু এক জায়গায় আমরা চেঞ্জ করি নাই। এটা চেঞ্জ করার সময় যেহেতু একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক চেঞ্জ করতেছি, এখানে আমরা 12 লিখলাম, কিন্তু এখানে 12টা লিখি নাই। এই জায়গায় সমস্যা হয়েছে, অর্থাৎ আমরা ওইগুলো চেঞ্জ করছি কিন্তু এই জায়গায় চেঞ্জ করি নাই। সেই জায়গায় এই সমস্যা হয়েছিল, এই জন্য আমি চিন্তা করতেছি এটা আবার এরকম হয়ে যাচ্ছে কেন। তাহলে এখানে খেয়াল করো, এখানেও 120। তাহলে এখানে আমাদের এটা বের হবে। দেখো, একটুখানি যদি খেয়াল না করো তাহলে করার সময় তাহলে ভুল হইতে পারে। তো এই জন্য খুব কেয়ারফুলি করতে হবে এই জিনিসগুলা। কারণ এখানে একটা যদি আমি এখানে যেহেতু একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তো এখানে আমাদের চেঞ্জ করার কথা 12। তো এখানে যা হবে ওখানেও তাই মান হবে। তো এখানে আমরা আগে 4 দিয়েছিলাম, সেই 4টাই রয়ে গেছিল সেখানে। এখন আমার এই যদি ত্রৈমাসিকের যে টাকাটা বের হয়েছিল আমাদের 10 লক্ষ, এটা অবশ্যই তার সাথে মাসিক হলে অবশ্যই তার সাথে বড় হবে, কিন্তু আমি এখানে করতে গিয়ে দেখলাম যে ওখানে ছোট হয়ে যাচ্ছে, এই জন্য চিন্তায় পড়ে গেছিলাম। এই জন্য তোমাদের এইগুলো খেয়াল করতে হবে। বাৎসরিকের সাথে ত্রৈমাসিক হলে আরও বেশি হবে টাকা।
যদি মাসিক হয় আরও বেশি হবে হিসাব, যদি সাপ্তাহিক হিসাব হয় আরও বেশি হবে টাকা, যদি ডেলি হিসাব হয় আরও বেশি টাকা বের হবে। এই জিনিসগুলো করার সময় তোমাদের একটু চিন্তা করতে হবে। যদি এরকম হয় দেখা যাচ্ছে যে ত্রৈমাসিক মাসিকে টাকা কম বাইর হচ্ছে, তাহলে বুঝতে হবে তোমার অঙ্কটা ভুল হচ্ছে। যদি দেখা যায় ত্রৈমাসিকে বাৎসরিক এসে ত্রৈমাসিকে টাকা কম হচ্ছে, তাহলে তোমার অঙ্কটা ভুল হচ্ছে, এটা ধারণা করে ঠিক করে নিতে হবে। তাহলে এটাও আমাদের শেখা হয়ে গেল এখন যে ত্রৈমাসিকের সাথে মাসিক অবশ্যই বড় হবে। এবং এখানে টাকা যদি ফিগার এই জায়গায় ধরা পড়লো আমাদের, তাহলে আমরা এখানে এবার করি 1.0058 পাওয়ার 120, তাহলে 2.1, তাহলে এখন আমাদের বের হয়ে গেল ইজিলি 2.00168 এভাবে আসছে। তা আমরা 1.00168, এইটার পর আরও আছে, তা আমরা তো নেব 4 গড়। যদি 4 গড় নিই তাহলে আমরা এখানে 6 জায়গায় কত নেব, এটা 8কে মুছে দিয়ে 6 মুছে দিয়ে একটা করবো 7 লিখে দিব, কারণ যেটা ফেলে দিচ্ছি সেটা 8, অর্থাৎ 5-এর উপরে। এই জন্য যেটা রেখে দেবো তার সাথে 1 যোগ করে ফেলবো। এবার আমরা একদম শেষের দিকে চলে আসলাম। এবার আমরা যোগ করি 5 লক্ষ গুণ 5 লক্ষ গুণ 2.0017, তাহলে 10,850,000 টাকা। 10,850,000 টাকা। 10,850,000 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে আরো টাকা বেড়ে গেল। এখানে যদি আমরা এই যে দশমিকের পরে যদি পুরোটা নিতাম, এখানে দেখা যাচ্ছে আরেকটু সামান্য হয়তো ডিফারেন্স হতো, তা আমাদের এখানে দেখা যাচ্ছে ত্রৈমাসিকের সাথে এটা কি হয়ে গেল, আরো বেশি হয়ে গেল টাকা। তাহলে এইভাবে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কিন্তু এটা টাকাটা এইভাবে ত্রৈমাসিক হিসাব করলে একরকম বাইর হবে, মাসিক হিসাব করলে ভিন্ন বাইর হবে, সামাসিক হিসাব করলে আরেকটু বাড়বে, তারপরে এইভাবে সাপ্তাহিক হিসাব করলে পাক্ষিক হিসাব করতে হতে পারে, দৈনিক হিসাব হইতে পারে। যেটাই হোক না কেন আমরা এখানে এই এর এখানে চেঞ্জ করব। অর্থাৎ যদি সাপ্তাহিক হয় এটা 52 হবে, যদি এবং এখানে 2 জায়গায় চেঞ্জ করতে হবে। তারপর এটা যদি সাপ্তাহিক হলে, আর যদি পাক্ষিক হয়, অর্থাৎ পাক্ষিক মানে 15 দিন পর পর, বছরে হবে 24 বার, এটা 24 হবে এক সমান। এভাবে করে আমরা এই ভবিষ্যৎ মূল্য আমরা বের করব। আশা করি তোমরা সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা সবাই শিখতে পারছো। আমরা এখন যে কোনো টাকা, যে কোনো পার্সেন্টে যদি কোথাও টাকা রাখি আমি ভবিষ্যতে কত টাকা পাবো, আশা করি আমরা সবাই নির্ণয় করতে পারবো। এই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের জন্য এবং স্বাভাবিক সকল ধরনের মানুষের জন্য এই জিনিসটা বের করা শেখাটা প্রয়োজন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো বুঝে তোমরা এই চ্যানেলটা যদি, এই ক্লাসটা যদি ভালো লাগে, ভবিষ্যতের প্রত্যেক দিনের ক্লাস যাতে তোমার কাছে পৌঁছায় তোমরা সাবস্ক্রাইব করে নিবা, তারপরে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।